হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের মাধ্যমিক পর্ষদের ইংলিশ সাবজেক্টের 73 পেজের ফুল সলিউশন করব। চলো, প্রথমে কি বলেছে দেখো, সিন দিয়ে দিয়েছে। সিনটা কোথা থেকে দিয়েছে? পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটার থেকে সিনটা তুলে দিয়েছে। আমরা যাব ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে। যেহেতু তোমরা এটা পড়েছো সিনটা, আমি আর পড়ছি না। প্রথমে কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদেরকে লিখতে হবে। একের দাগে কি বলেছে? দ্য ন্যারেটর অফ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বলছে পাসিং অ্যাওয়ে অফ বাপু এর লেখক কি করেছিলেন দেখি। ওয়ার্কড ডিরেক্টলি উইথ বাপু, বলছে বাপুর সঙ্গে সরাসরি হেঁটেছিলেন। না স্যাক্রিফাইস ফর কান্ট্রি, না তার দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। ওয়ান টু প্রিজন অ্যাট হিজ কল, তার এক ডাকে জেলে গিয়েছিলেন। ওয়াজ ম্যারিলি অ্যান্ড অনলুকার্স, বলছে শুধুই মাত্র একজন দর্শক ছিলেন। তাহলে এর লেখক কি ছিলেন? এর কোনোটাই তিনি করেননি, তিনি শুধু দর্শক ছিলেন, তিনি শুধু দেখেছিলেন। ওয়াজ ম্যারিলি অ্যান্ড অনলুকার্স, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুয়েরটা কি বলছে? গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স, বলছে গান্ধীজি মানুষকে একে অপরের কি করতে শিখিয়েছিল দেখি। ইনডিফারেন্স, ভিন্নতায়, না জেলাসি, না হিংসাতে, না গ্রিড, লোভ, না সাফারিং, না দুঃখে। তাহলে গান্ধীজি মানুষকে একে অপরের দুঃখে একসাথে থাকতে বলেছিলেন, তাই তো? তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? সাফারিং। অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার গ্যাঞ্জেস, বলছে গঙ্গা নদীর তীরে দেয়ার গ্যাদার্ড, সেখানে জড়ো হয়েছিল। গ্যাদার্ড মানে কি? ভিড় বা অনেক লোকজন জড়ো হয়ে থাকা। জড়ো হয়েছিল, ভিড় ছিল কিসের দিকে? ক্লাউডস, বলছে মেঘেদের। রবার্স, ডাকাতদের। অনলি পলিটিশিয়ান, বলছে শুধুমাত্র রাজনীতিবিদদের। না এ হিউজ ক্রাউড, না একটা খুব বিশাল বড় ভিড় জমা হয়েছিল। কি জমা হয়েছিল? একটা হিউজ ক্রাউড। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। চারেরটা কি বলছে? পিপল অন দ্য ট্রেন স্যাং, বলছে ট্রেনে সবাই মানুষ কি গাইছিল? কোন গান গাইছিল? রবীন্দ্রসঙ্গীত, না ইংলিশ সংস, না নজরুল সঙ্গীত, না নান অফ দ্য অ্যাবাভ। এর কোনোটাই গায়নি। তারা কি গান গাইছিল? বাউল গাইছিল, তাই তো? তাহলে এটা কি হবে? নান অফ দ্য অ্যাবাভ। পাঁচেরটা কি বলছে? দ্য ন্যারেটার অ্যান্ড হার সিস্টার্স ওয়ার, বলছে লেখক আর তার বোন ছিল কি? চিলড্রেন, বাচ্চা ছিল, না এজড ওমেন, না বৃদ্ধ মহিলা ছিল, না ইয়াং পিপল, না যুবক ছিল, না দ্য ওল্ড ফ্লক্স, বলছে পুরনো মানুষ ছিল। কি ছিল তারা? ইয়াং পিপল ছিল, তারা যুবক ছিল বা অল্প বয়সী ছিল। বিয়েরটা কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একেরটা কি আছে? আই রোজড মাই সেলফ, বলছে আমি নিজেকে দাঁড় করিয়েছিলাম বা জাগিয়ে তুলেছিলাম। কি হবে কারেক্ট অ্যান্সার? এই যে আছে দেখো, উইথ অ্যান এফোর্টস আই রোজড মাই সেলফ। তাহলে কি হবে এটা? উইথ অ্যান এফোর্ট। এটা হয়ে গেল। তারপর কি বলছে? প্রথমেই ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে। awaken them to one another's suffering, এর সেন্টেন্সটা কোথায় আমরা পাবো? কোথায় গেল গো লাইনটা? এই যে দেখো, and awaken them to one another's suffering, তাহলে এখান থেকে হবে he brought them out of indifference and awakened them to one another's suffering। তাহলে প্রথমে আমরা কি লিখবো এখান থেকে? he brought them out of indifference।
indifference and awaken them to one another's suffering. এটা কমপ্লিট হয়ে গেল। এরপর কি বলছে দেখো, ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন, এর কমপ্লিট সেন্টেন্সটা কি হবে? এই যে দেখো একদম লাস্ট লাইনে আছে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। তাহলে এর কমপ্লিট কি হবে? লিভ ইন হিজ চিলড্রেন। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপর বলছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি আছে? হাউ ডিড পিপল ফিল গান্ধীজিস প্রেজেন্স? বলছে কিভাবে মানুষজন গান্ধীজির অনুপস্থিতিটা তার উপস্থিতিটা ফিল করতে পারছিল, অনুভব করতে পারছিল। কিভাবে? এই যে এখানে লাইনটা আছে না, পিপল কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তাহলে এখান থেকে পুরোটা তোমাদেরকে লিখতে হবে। Amid the flowers and the songs. ঠিক আছে, এটা তাহলে কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড এটা কি বলছে? হোয়াই হ্যাড দেয়ার গ্যাদার্ড এ হিউজ ক্রাউড এট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার? বলছে ওই নদীর তীরে কেন বিশাল বড় ভিড় জমা হয়েছিল? কেন? কারণ সেখানে গান্ধীজির অ্যাশেস মানে তার যে চিতা ভস্মটা সেটা সেখানে বিসর্জন দেওয়া হচ্ছিল, তাই তো? তাহলে এর অ্যান্সারটা কি হবে? There had gathered a huge crowd at the bank of the river. Because Gandhiji's ashes were to be immersed এই যে দেখো, the ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. In the river. তাহলে পুরো অ্যানসারটা কি হবে? There had gathered a huge crowd at the bank of the river because Gandhiji's ashes were to be immersed in the river. ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপর কি বলছে দেখো, কবিতাটা দিয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি। এটা তো পড়েছো, আমরা তাহলে কোশ্চেন অ্যান্সারটা শুরু করি। প্রথমে কি আছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। কারেক্ট অ্যান্সারটা বেছে নিয়ে করতে হবে। বলছে whenever an oak tree is felled, বলছে যখনই একটা ওক গাছকে কেটে ফেলা হয় বা উপড়ে ফেলা হয়, the number of trees the poet must plant is, বলছে লেখককে তার বদলে কতগুলি গাছ লাগানোর কথা বলা হয়েছিল? কটা? 2, 3, 4 না 5? কটা? দুটো গাছ লাগানোর কথা বলা হয়েছিল। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 2। দুয়ের দাগেরটা কি বলছে?
এ ভিজিট টু দ্য ওক উড ব্রট টু ইন দ্য পোয়েট, বলছে এই ভিজিট অন দ্য ওক উড, ওই ওক বনে বা জঙ্গলে তার যে ভ্রমণটা সেটা কি নিয়ে এসেছিল লেখকের জীবনে? জয়, আনন্দ, না প্রাইড, গর্ব, তারপরে কি বলছে গ্লুম না বিষণ্ণতা, না অল্টারেশন, না পরিবর্তন নিয়ে এসেছিল, চেঞ্জ নিয়ে এসেছিল, কি নিয়ে এসেছিল? অল্টারেশন, তাকে চেঞ্জ করে দিয়েছিল, তাই তো? তিনেরটা কি বলছে? when the poet came out of the oak wood his heart was that of a, বলছে যখন লেখক কেম আউট বেরিয়ে এসেছিল অফ দ্য ওক উড, ওই ওক বন থেকে, হিজ হার্ট তার হৃদয়টা কিরকম ছিল? বলছে স্ট্যাগ ওই হরিণটির মতন, না ট্রি গাছের মতন, না হিউম্যান চাইল্ড, বলছে একটা মানুষের বাচ্চার বা শিশুর যেরকম হৃদয় হয় সেরকম, না দ্য ওল্ড ওমেন, না একটা বৃদ্ধ মহিলার হৃদয়ের মতন ছিল, কিরকম ছিল? একটা গাছের মতন। ঠিক আছে, চারেরটা কি বলছে? দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিডস অফ ওক ট্রি ওয়াজ এ পার্ট অফ হিজ, বলছে লেখকের যে অভিজ্ঞতাটা হয়েছিল, এক্সপিরিয়েন্স হয়েছিল, ওই যে সে তো স্বপ্নে দেখেছিল তাকে বাঁধা রয়েছে, সে বাঁধা রয়েছে এবং তাকে ঘিরে অনেক ওক ট্রিরা রয়েছে। তাহলে এর যে অভিজ্ঞতাটা তার হয়েছিল সেটা কি রকম ছিল? প্লেজার, খুব আনন্দময়, ইমাজিনেশন, তার কল্পনা, না রেভারি, না তার স্বপ্ন, না নস্টালজিয়া, মানে পুরনো স্মৃতিচারণ, পুরনো কিছু মনে করা, কি হবে এটা? রেভারি। বিয়েরটা কি বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক, বলছে লেখককে কি প্রতিশ্রুতি দিতেই হতো? কি, যে একটা গাছ যদি কাটা হয় তার বদলে তাকে দুটো গাছ লাগাতে হবে, এইটা তাকে প্রমিস করতে হতো। তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য পোয়েট The poet had to promise that whenever an oak tree being cut down, যখনই একটা ওক গাছ কাটা হবে, he plants two oak trees in its place, যখনই একটা ওক গাছ কাটা হবে সে তার বদলে কি দুটো ওক গাছ লাগাবে, এটা তাকে প্রতিশ্রুতি দিতে হতো। এরপর পরের কোশ্চেন কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম, এই কবিতাটার থেকে আমরা কি বার্তা পাই? এর অ্যান্সারটা কি হবে? কি বার্তা পাই এটা থেকে আমরা? যে আমাদের আরো বেশি বেশি বৃক্ষ রোপণ করা উচিত, গাছ কাটা উচিত নয়, তাই তো?
দেখো কি আছে, the poem gives the message that we should plant more trees. It teaches us that chopping a tree is harmful and we have to save our nature. ঠিক আছে, এখানে আরেকটা অ্যাড করতে পারো, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। এটা কমপ্লিট হয়ে গেল। এরপর কি বলছে, দুটো কোশ্চেন তাহলে হয়ে গেল। হ্যাঁ, এরপরে দিয়েছে আনসিন, আনসিনটা পড়া যায়। প্রথমে কি বলছে, কলকাতা, ফ্রেশ stocks of hilsa from Myanmar have started arriving in the city by air to meet the demand for ভাইফোঁটা ফেস্টিভ্যাল। বলছে তাজা স্টক, বলছে ফ্রেশ স্টকস অফ হিলসা, বলছে তাজা তাজা ইলিশ মাছ ফ্রম মায়ানমার হ্যাভ স্টার্টেড অ্যারাইভিং, বলছে মায়ানমার থেকে আসা শুরু হয়েছে ইন দ্য সিটি বাই এয়ার টু মিট দ্য ডিমান্ড ফর ভাইফোঁটা ফেস্টিভ্যাল, বলছে ভাইফোঁটা উৎসবের জন্য বিশেষ করে এয়ার মানে কি বিমান পথের মাধ্যমে মায়ানমার থেকে তাজা তাজা ইলিশ মাছ এসে পৌঁছাচ্ছে। দ্য সিটি কারেন্টলি হ্যাজ এ সেভার শর্টেজ অফ সি ফিশ, বলছে এই শহরে বর্তমানে খুব তীব্র পরিমাণে শর্টেজ দেখা দিচ্ছে, ঘাটতি দেখা দিচ্ছে কিসের, সি ফিশ সামুদ্রিক মাছের। ট্রেডিশনালি প্রথাগত দিক দিয়ে সিস্টার্স প্রিপেয়ার্ড সামটাস মিল ফর দেয়ার ব্রাদার্স, বলছে প্রথাগত দিক দিয়ে ভাইফোঁটায় কি হয়, বোনেরা ভাইদের জন্য সুস্বাদু সুস্বাদু বা খুব সুন্দর ডিলিশিয়াস খাবার রান্না করে, তাই তো। ডিউরিং ভাইফোঁটা, আচ্ছা ভাইফোঁটার সময় যে বললাম, উইথ হিলসা বিং এ প্রাইজড ডেলিকেসি, যে যার মধ্যে যে খাবারগুলোর মধ্যে হিলসা ইলিশ মাছ হচ্ছে একটা বিশেষ পদ, মানে ওটা সবাই করতেই চায়। হাউএভার, যদিও দিস ইয়ার এই বছর দ্য লোকাল মার্কেটস হ্যাভ সিন এ ড্রাস্টিক ডিক্লাইন ইন দ্য অ্যাভেলেবিলিটি অফ হিলসা, ভেটকি অ্যান্ড প্রনস, লিভিং মেনি ফ্যামিলিজ কনসার্নড অ্যাবাউট দেয়ার ফেস্টিভ্যাল মেনুস, বলছে কিন্তু এই বছর কি হচ্ছে, লোকাল মার্কেটে স্থানীয় বাজারে হ্যাভ সিন এ ড্রাস্টিক ডিক্লাইন ইন দ্য অ্যাভেলেবিলিটি, বলছে খুব পরিমাণে ঘাটতি দেখা দিচ্ছে। কিরকম ঘাটতি, এই যে হিলসা, ভেটকি অ্যান্ড প্রনস, বলছে হিলসা মানে ইলিশ মাছ, ভেটকি মাছ আর চিংড়ি মাছের খুব পরিমাণে শর্টেজ দেখা দিচ্ছে। আর এর কারণে কি, অনেক ফ্যামিলি অনেক পরিবার খুব কনসার্ন, খুব চিন্তিত কি নিয়ে, যে তাদের ভাইফোঁটার মেনু কি হবে, মেনুতে তারা কি রান্না করবে যদি এই সমস্ত মাছগুলোই ঘাটতি দেখা দেয়। তারপর কি বলছে, দ্য স্কারসিটি হ্যাজ বিন পার্টিকুলারলি ফেল্ট উইথ দ্য অ্যাবসেন্স অফ হিলসা ক্যাচ ফ্রম ডায়মন্ড হারবার, আর এই যে ঘাটতিটা আরো বেশি করে তাদেরকে অনুভব করাচ্ছে। কেন, কারণ ওরা যখন দেখছে যে ডায়মন্ড হারবার থেকেও কিন্তু হিলসা মাছ আর আসছে না, ওইখানেও ইলিশ মাছের কিন্তু অ্যাবসেন্স দেখা দিচ্ছে। তারপরের পরে কি বলছে, ইন রেসপন্স টু দিস প্রেসিং ডিমান্ড ফ্রেশ কনসাইনমেন্ট অফ দ্য ফিশ আর নাও অ্যারাইভিং ইন কলকাতা ট্রাইস এ উইক ভায়া এয়ার বাই ইন্ডিগো এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স অ্যান্ড মায়ানমার এয়ারলাইন্স। কি বলছে, কলকাতাতে এই যে বিমানপথের মাধ্যমে, কোন কোন বিমানপথের মাধ্যমে, কোন কোন বিমানের মাধ্যমে, ইন্ডিগো, সিঙ্গাপুর আর মায়ানমার এয়ারলাইন্সের মাধ্যমে সপ্তাহে কদিন, 3 দিন, সপ্তাহে 3 দিন কি আনা হচ্ছে, ফিশ মাছ আনা হচ্ছে, কাদের, এই পাবলিকের ডিমান্ডের জন্য, তাই তো। তাহলে এত দূর হলো। তারপর কি বলছে, দিস ইম্পোর্টেড হিলসাস ওয়েটিং বিটুইন, বলছে এই যে ইম্পোর্টেড আমদানি করা এই যে ইলিশ মাছগুলো আসছে, এর ওজন কত থেকে কতর মধ্যে হয়, 1 কেজি অ্যান্ড 1.5 কেজি, বলছে 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যে, এই অ্যারাউন্ডই থাকে। আর প্রাইসড বিটুইন, আর এর দামটা কত থাকে, 1600 থেকে 2000, ঠিক আছে, পার কেজি, কিন্তু প্রতি কেজিতে 1600 থেকে 2000 ইন দ্য রিটেল মার্কেট মেকিং দেম অ্যাক্সেসেবল টু দ্য মিডল ক্লাস পপুলেশন, এবং যেটা কি
মধ্যবিত্ত পরিবারের আয়ত্তের মধ্যে, মানে তারাও যাতে এটা নিতে পারে, কিনতে পারে, উপভোগ করতে পারে। তারপরে কি বলছে, ইচ কনসাইনমেন্ট ফ্রম মায়ানমার ক্যারিজ approximately 300 cartons with each containing 25 kg of হিলসাস। বলছে মায়ানমার থেকে যে চালানটা আসে ওটার মধ্যে ম্যাক্সিমাম প্রায় কত থাকে, 300টা কার্টনস থাকে এবং যার মধ্যে 25 কেজি ইলিশ মাছ থাকে। কত? 25 কেজি। তারপর কি বলছে, সৈয়দ আনওয়ার মকসুদ, সেক্রেটারি অফ দ্য হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যান্ড ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বলছে এই যে হাওড়ার হোলসেল ফিশ মার্কেট আর ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি ছিলেন, কে ছিলেন? এই সৈয়দ আনওয়ার মকসুদ। তিনি এক্সপ্রেস করেছিলেন অপটিমিজম অ্যাবাউট দ্য সিচুয়েশন, এই অবস্থাটা নিয়ে, মানে বর্তমানে লোকাল মার্কেটের যে অবস্থাটা নিয়ে তিনি এটা নিয়ে প্রকাশ করেছিলেন বা কথা বলেছিলেন। কি, যে দ্য শর্টেজ অফ সি ফিশ ইজ সেভার অ্যান্ড মোস্ট অ্যাভেলেবল অপশন আর ফ্রোজেন। বলছে এই যে সামুদ্রিক মাছের যে শর্টেজ, ঘাটতিটা দেখা দিচ্ছে, এটা খুবই তীব্র, খুবই প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে। আর অ্যান্ড কি বলছে, মোস্ট অ্যাভেলেবল অপশন, এবং যেই যেই অপশনগুলো তাদের কাছে অ্যাভেলেবল আছে, বর্তমানে উপস্থিত রয়েছে, সেগুলো হচ্ছে ফ্রোজেন, সেগুলো পুরো বরফে জমানো, ফ্রিজ করা। তারপর কি বলছে, টু মিট পাবলিক ডিমান্ড উই হ্যাভ অ্যারেঞ্জড ফর লার্জ ফ্রেশ হিলসাস টু বি ফ্লোন ইন ট্রাইস এ উইক। বলছে এই জনসাধারণের চাহিদা মেটাতে, তাদের চাহিদার জন্যই আমরা অ্যারেঞ্জড করেছি কি, একটা ফর লার্জ ফ্রেশ, বলছে বিশাল বড় বড় তাজা ইলিশ মাছ, টু বি ফ্লোন ইন ট্রাইস এ উইক, সপ্তাহে 3 দিন বিমান পথের মাধ্যমে এখানে নিয়ে আসার জন্য, যেহেতু পাবলিকরা খুব ডিমান্ড করছে। ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, উই উইল ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ফ্লাইটস, বলছে আমরা বিমানের সংখ্যা বাড়িয়ে দেব, হি স্টেট, সে বলল। তারপরে কি বলছে, মকসুদ এমফেসাইজ দ্য ডিসিশন টু অপ্ট ফর এয়ার ট্রান্সপোর্ট ওভার শিপিং টু এনশিওর দ্য ফিশেস ফ্রেশনেস অ্যান্ড টাইমলি অ্যারাইভেল। মানে কি, মকসুদ বলছে তার মানে এই ডিসিশনটার উপর সে আরো বেশি করে জোর দিচ্ছে। কারণ কি, কারণ সে জানে যে বিমান পথে এই মাছটা কিন্তু আরো মানে টাইমলি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তাজাও পাবে, তাই তো? এই ব্যাপারটার দিকেও কিন্তু সে খুব জোরভাবে, খুব ভালোভাবে নজর দিয়েছে, যে যাতে মাছগুলো পুরো তাজা এবং টাইম মতো পৌঁছে যায়, না তো পৌঁছে গেলে আর ওটা কে কিনবে, তাই না? তারপর কি বলছে, হোয়াইল ইনফ্লাক্স অফ হিলসাস ব্রিং এ সাই অফ রিলিফ, যখন এই হিলসা ইলিশ মাছের প্রবাহ, মানে এই যে চলে আসছে অনেক ইলিশ মাছ, আর ইলিশ মাছের কোনো চিন্তা নেই, ইলিশ মাছের প্রবাহ দেখে তারা সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। প্রনস লাভার্স, বলছে চিংড়ি প্রেমিকরা ফেস ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তারা খুবই হতাশ হয়ে পড়ল। বোথ গলদা অ্যান্ড বাগদা ভ্যারাইটিস, বলছে এগুলো চিংড়ি মাছের ভ্যারাইটি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, রিমেন স্কার্স উইথ সাপ্লাইজ ফ্রম ভাংড়া ইন সাউথ 24 পরগনাস নিয়ারলি halted due to fish mortality flowing heavy monsoon rain। আচ্ছা, এই যে বোধ গলদা আর বাগদা চিংড়ি কি এটারও ঘাটতি দেখা দিচ্ছে। কারণ কি, এই দক্ষিণ 24 পরগনার ভাংড়া থেকে এই যে আসতো যে মাছ, চিংড়ি মাছ, প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে অনেক মাছ মারা যাওয়ায় এটাও বন্ধ হয়ে গিয়েছে। লোকাল রেসিডেন্ট লাইক জয়তী মুখার্জি, বলছে লোকাল স্থানীয় বাসিন্দা জয়তী মুখার্জি ফ্রম সাউথ কলকাতা আর অ্যাডজাস্টিং দেয়ার প্ল্যান অ্যাকর্ডিংলি, তাদের প্ল্যানটা সেই মতন তারা পরিবর্তন করছে, তাদের পরিকল্পনাটা। দিস হিলসা শর্টেজ ইজন্ট নিউ, তিনি বলছেন এই যে ইলিশ মাছের ঘাটতি দেখা দিচ্ছে এটা কোনো নতুন ব্যাপার নয়। ইটস বিন হ্যাপেনিং ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স স্পেশালি অ্যারাউন্ড ভাইফোঁটা, বলছে এটা শেষ কয়েক বছর ধরেই কিন্তু হচ্ছে। ঠিক কখন? অ্যারাউন্ড ভাইফোঁটা। তারপরে কি বলছে, আই প্ল্যান টু বাই দ্য ফিশ এ ডে আর্লিয়ার
this year since my family is small. বলছে আমি প্ল্যান করেছি, আমি পরিকল্পনা করেছি যে আমি কিনবো এই মাছগুলো একদিন আগেই। তাদের যবে দরকার তার একদিন আগেই তারা কিনে নেবে এই বছরে, যেহেতু তাদের ফ্যামিলিটা হচ্ছে খুব ছোট, স্মল। সে বলল। অমর দাস এ fish trader at Lake Market noted the current market conditions. বলছে এই যে ফিশ ট্রেডার যে ছিলেন অ্যাট লেক মার্কেটের অমর দাস, তিনি কিন্তু এই বর্তমান বাজারের কন্ডিশন অবস্থাটা তিনি জানতেন। তিনি এটা জানান দেন সবাইকে। দেয়ার ইজ অলমোস্ট নো সি ফিশ, বলছে ইন দ্য মার্কেট রাইট নাও, বলছে এখন বর্তমানে বাজারে একটাও সামুদ্রিক মাছ নেই। অনলি ফ্রোজেন স্টকস, বলছে যা আছে সব বরফে জমানো, ফ্রিজ করা ওই স্টকগুলোই রয়েছে। বাট ফ্রেশ হিলসা ফ্রম মায়ানমার ইজ অ্যারাইভিং, বলছে কিন্তু মায়ানমার থেকে তাজা তাজা ইলিশ মাছ কিন্তু আসছে। অ্যান্ড সেলিং অ্যাট রুপিস, বলছে আর বিক্রি হচ্ছে কত টাকায়? 1500 থেকে 1900 টাকা পার কেজি, প্রতি কেজিতে কি 1500 থেকে 1900 টাকায় বিক্রি হচ্ছে। ডিপেন্ডিং অন সাইজ, বলছে এটা নির্ভর করছে তার আকারের উপর, তার আকৃতির উপর, যে এটা কতটা বড় না ছোট। প্রনস হাউএভার আর ইন ক্রাইসিস, বলছে চিংড়ি মাছের কিন্তু এখনো ক্রাইসিস কিন্তু দেখা দিচ্ছেই। রিপোর্টেড বাই কি? মনতোষ চক্রবর্তী। মনতোষ চক্রবর্তী এটা রিপোর্টেড করেছে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের আনসিনটা বোঝা গেছে। এরপর আমরা আনসিনের কোশ্চেন অ্যান্সারে যাব। প্রথমে কি বলছে? দ্য সিটি, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য সিটি ইজ কারেন্টলি ফেসিং এ সেভার শর্টেজ অফ, বলছে বর্তমানে এই শহরে ঘাটতি দেখা দিচ্ছে কিসের? ফ্রেশ ভেজিটেবলস, বলছে তাজা তাজা শাকসবজির, না ফ্রেশ সি ফিশ, বলছে তাজা সামুদ্রিক মাছের, না ফ্রেশ ফ্রুটস, তাজা ফলের, না ফ্রেশ গ্রসারি। কিসের ঘাটতি দেখা দিচ্ছে? ফ্রেশ সি ফিশের, তাই তো, সামুদ্রিক মাছের। এটা হবে কারেক্ট অ্যান্সার। দ্য ইম্পোর্টেড হিলসাস ওয়েট বিটুইন, বলছে যেই ইলিশ মাছগুলো আমদানি করা হয়েছিল তার ওজনটা কত থেকে কতর মধ্যে ছিল? 1 কেজি থেকে 1.5 কেজি, 1 কেজি থেকে 2.5 কেজি, 1 কেজি 1.5 কেজি থেকে 2.5 কেজি, না 2.5 কেজি থেকে 3.5 কেজি। কত হবে? 1 কেজি থেকে 1.5 কেজির মধ্যে ছিল সবগুলো, তাই তো। ইচ কনসাইনমেন্ট অফ হিলসা ফ্রম মায়ানমার ক্যারিস, বলছে প্রত্যেকটা চালানে কতগুলো ইলিশ মাছ আসে? কত কেজি? 300 কেজি, 500 কেজি, 6500 কেজি, না 7500 কেজি। কত? 300 কেজি। ঠিক আছে, চারেরটা কি বলছে? অমর দাস ইজ এ, বলছে অমর দাস একজন ছিলেন লোকাল রেসিডেন্ট, না দ্য সেক্রেটারি অফ ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, না এ ফিশ ট্রেডার অ্যাট লেক মার্কেট, না অ্যান এক্সপোর্টার অফ ফিশ। আমরা এক্ষুনি পড়লাম তিনি কি ছিলেন? এ ফিশ ট্রেডার অ্যাট লেক মার্কেট। বললাম না এই যে অমর দাস, এ ফিশ ট্রেডার অ্যাট লেক মার্কেট। তারপর কি বলছে? The hilsas that are currently available in the local markets are, বলছে ওই ইলিশ মাছগুলো যেটা বর্তমানে অ্যাভেলেবেল আছে স্থানীয় বাজারে, আর সেগুলো কি? ফ্রোজেন, বলছে বরফে জমানো, না স্টেল, না বাসি, না স্মল ইন সাইজ, না সাইজে ছোট, না ফ্রেশ, না তাজা। কি হবে? বলছে বর্তমানে যেগুলো আছে সেগুলো কি ছিল? সব ফ্রোজেন ছিল, হ্যাঁ না। তারপর কি বলছে? দ্য হিলসাস আর ইম্পোর্টেড ফ্রম, বলছে হিলসা ইলিশ মাছগুলো কোথা থেকে আমদানি করা হচ্ছে? শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, না বাংলাদেশ। কোথা থেকে? মায়ানমার থেকে। এতদূর বোঝা গেছে? এবারে যাচ্ছি ট্রু ফলসে। প্রথমেটা কি বলছে? হিলসা শর্টেজ হ্যাজ বিন অবজার্ভড ফর দ্য ফিউ ইয়ার্স ডিউরিং ভাইফোঁটা, বলছে এই যে ইলিশ মাছের ঘাটতি দেখা দিচ্ছে এটা লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক বছর ধরে ডিউরিং ভাইফোঁটা, ভাইফোঁটার সময় বিশেষ করে। এটা কি হবে? ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এখানে আছে দেখো, এই যে however this year the local markets have seen a drastic decline in the availability of hilsa, ভেটকি and prawns, leaving many families, বা এতদূর নাও লিখতে পারো তোমরা,
এত দূরই লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এটা হচ্ছে একেরটা। তারপর কি বলছে দুয়েরটা, সি ফিশ ইজ বিং ইম্পোর্টেড বাই সি, বলছে সামুদ্রিক মাছগুলো সমুদ্র থেকে আনা হচ্ছে। ট্রু না ফলস? ফলস। কোথা থেকে আনা হচ্ছে সি ফিশ গুলো? এই যে আমরা পড়লাম না এখানে, the fish are now arriving in Kolkata twice a week via air by Indigo Airlines, Singapore Airlines and Myanmar Airlines. এখান থেকে পুরো এতটা হবে। হ্যাঁ, এটা হবে সেকেন্ডের সাপোর্টিং স্টেটমেন্ট। তিনেরটা কি বলছে দেখো, fresh consignments of fish are arriving in Kolkata twice a week, বলছে কলকাতায় যে তাজা তাজা মাছগুলো এখন আসছে সেগুলো সপ্তাহে দুবার আসছে। এটা কি হবে, ট্রু না ফলস? ফলস। কতবার আসছে এক্ষুনি বললাম না, এই যে ট্রাইস এ উইক, তিনবার আসছে। এই লাইনটাই আবার লিখে দেবে, দ্য ফিশ আর নাও অ্যারাইভিং ইন কলকাতা ট্রাইস এ উইক, এতটা। এটা হবে 3 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে তিনটে বোঝা গেছে ট্রু ফলসটা। এরপর কি বলছে দেখো, কোশ্চেন অ্যান্সার দিয়েছে। প্রথম কোশ্চেন, হোয়াই ইজ হিলসা বিং ইম্পোর্টেড ফ্রম মায়ানমার, বলছে কেন ইলিশ মাছ মায়ানমার থেকে আমদানি করা হচ্ছে, কারণ এখানে ঘাটতি দেখা দিচ্ছে। তাহলে আমরা এই অ্যান্সারটা কি লিখবো, হিলসা ইজ বিং ইম্পোর্টেড ফ্রম মায়ানমার বিকজ, এই যে the availability of popular fish like hilsa, bhetki and prawns has drastically declined in local market. ঠিক আছে, প্রথম কোশ্চেনের উত্তরটা দেখো, দিস ইয়ার। দেখো উত্তরটা একটু বড় আছে, হিলসা ইজ বিং imported from Myanmar because the availability of popular fish like hilsa, bhetki and prawns has drastically declined in the local market this year. ঠিক আছে, কারণ কি এই বছর স্থানীয় বাজারে এই ইলিশ, ভেটকি আর চিংড়ি মাছের ঘাটতি দেখা দিচ্ছে, ওই জন্য বাইরের থেকে এগুলোকে ইম্পোর্ট করা হচ্ছে। সেকেন্ড ডেটটা কি বলছে, হু ইজ সৈয়দ আনওয়ার মকসুদ, হোয়াট ইজ হি অপটিমিস্টিক অ্যাবাউট, বলছে এই সৈয়দ আনওয়ার মকসুদ কে ছিলেন এবং তিনি কি বিষয়ে
বার্তা দিয়েছিলেন বা জানান দিয়েছিলেন। কে ছিলেন এখানে আমরা পড়লাম না, এই যে দেখো, তাহলে লিখবে সৈয়দ আনওয়ার মকসুদ ইজ দ্য সেক্রেটারি অফ দ্য হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যান্ড ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এটা প্রথমের উত্তরটা, এতদূর আগে লিখবে। দেখো কি বলছে, সৈয়দ আনওয়ার মকসুদ ইজ, কোথায় গেল, সেক্রেটারি অফ হাওড়া হোলসেল ফিশ মার্কেট। and Fish Importers Association. ঠিক আছে, এটা তাহলে আমাদের প্রথম উত্তরটা হলো। হ্যাঁ, প্রথম কোশ্চেনের উত্তরটা যে সৈয়দ আনওয়ার মকসুদ ইজ দ্য সেক্রেটারি অফ হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যান্ড ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এরপরে পরের প্রশ্ন, এর উত্তরটা কি লিখবো, সেকেন্ডের উত্তরটা এটা লিখবে, হি ইজ অপটিমিস্টিক দ্যাট উই ক্যান ম্যানেজ দ্য শর্টেজ অফ সি ফিশ। বলছে আমরা এই সামুদ্রিক মাছের যে ঘাটতি দেখা দিচ্ছে এটাকে আমরা ম্যানেজ করতে পারবো কিভাবে, বাই ইম্পোর্টিং ভায়া এয়ার। বলছে বিমান পথের মাধ্যমে আমদানি করে রেগুলারলি, প্রত্যেক দিন। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো 3 নম্বরে, হোয়াই আর দ্য প্রন লাভার্স আনহ্যাপি। বলছে চিংড়ি প্রেমিকরা এত হতাশা বা এত দুঃখিত ছিল কেন, কেন, কারণ চিংড়ি এসে পৌঁছাচ্ছিল না, সেটা বন্ধ হয়ে গেছে। এর অ্যান্সারটা লিখবে, দ্য প্রন লাভার্স
আর ভেরি আনহ্যাপি বিকজ, তারপর এখান থেকে এতটা লিখবে। এই যে বোথ গলদা অ্যান্ড বাগদা ভ্যারাইটিস রিমেন scarce with supplies from Bhangra in South 24 Parganas nearly halted due to fish mortality following heavy monsoon rain. এখান থেকে এতটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তিনের দাগের অ্যান্সার। ঠিক আছে, তার এটা কি বলছে দেখো, why have families become concerned about their festive menus this year? বলছে পরিবারগুলো এই বছর কেন তাদের উৎসবের মেনুতে, ভাইফোঁটার যে উৎসবটা পালন হবে এর মেনুতে তারা কি রান্না করবে এ নিয়ে তারা খুব চিন্তিত কেন? তো লিখবে the families become concerned about their festive menus this year because, কারণ কি শর্টেজ দেখা দিচ্ছে, তাই তো? এটা লিখবে এই যে the city currently has a severe shortage of sea fish. ঠিক আছে, এই অ্যান্সারটা লিখে দিচ্ছে দাঁড়াও। Families have become concerned about their festive menus because, তারপরে এটা লিখবে এই যে the city currently has a severe shortage of sea fish. ঠিক আছে, কেন তারা চিন্তায় আছে? কারণ এই বছর বর্তমানে মার্কেটে কি ঘাটতি দেখা দিচ্ছে সামুদ্রিক মাছের। ঠিক আছে, তাহলে চারটে কোশ্চেন অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে যাব আমরা নেক্সট, কি বলছে দেখো গ্রামারে। জুপিটার ওয়াজ ডিপলি ব্ল্যাঙ্কস দিয়েছে মুভিং মুভ না মুভ বাই দ্য মাদার্স সরো অ্যান্ড দ্য পিপলস প্রেয়ার। হি thinks thought na has thoughts for a while and said the princess may return on to earth if she has not tasted testing na been tasted food in his kingdom. ঠিক আছে, তাহলে এটা পুরোটা হবে আমাদের past tense। জুপিটার was deeply কি হবে moved, সে খুব গভীরভাবে বিচলিত ছিল বাই দ্য মাদার সরো, তার মায়ের দুঃখের কারণে, অ্যান্ড পিপলস প্রেয়ার। তারপরে কি বলছে হি থট for a while and said the princess may return to earth if she has not tasted food in his kingdom. ঠিক আছে, কি বলছে জুপিটার খুবই দুঃখিত ছিল তার মায়ের দুঃখের কারণে, খুবই বিচলিত ছিল তার মায়ের দুঃখের কারণে এবং সবার জনসাধারণের প্রার্থনার কারণে। সে ভেবেছিল
কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য, এবং বলেছিল যে রাজকুমারী আবার পৃথিবীতে ফিরে যেতে পারে যদি সে আমার রাজত্বের কোনো খাবার না খেয়ে থাকে। বোঝা গেছে? এরপর কি বলছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। রাজা জন ভুরপুতুর চারি। তারপরে ব্ল্যাঙ্কস দিয়েছে, ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ারফোর্স কলোনেল ইজ অ্যামাং 18 অ্যাস্ট্রোনট। আচ্ছা, আর্টিকেলস প্রিপোজিশন বসাতে হবে। কি বলছে দেখো, রাজা জন ভুরপুতুর চারি ইন্ডিয়ান, এটা কি হবে প্রথমে তাহলে, অ্যান ইন্ডিয়ান আমেরিকান ইউএস এয়ারফোর্স কলোনেল, তিনি একজন এয়ারফোর্সের কলোনেল ছিলেন, ইজ অ্যামাং 18 অ্যাস্ট্রোনটস, ওই 18 জন মহাকাশচারীর মধ্যে, হু হ্যাভ বিন সিলেক্টেড, যাদের বেছে নেওয়া হয়েছিল, সিলেক্ট করা হয়েছিল, ড্যাশ নাসা, এটা কি হবে, বাই নাসা, নাসার দ্বারা তাদেরকে বেছে নেওয়া হয়েছিল, মানে নাসা তাদেরকে বেছে নিয়েছিল ফর ইটস ম্যান মিশন, তার একটা মিশন ছিল দ্য মুন ইন 2024। আচ্ছা, এটা হবে টু দ্য মুন ইন 2024, 2024 চাঁদে যাওয়ার যে উদ্দেশ্যটা ছিল নাসা দ্বারা ওই 18 জন যাদেরকে বেছে নেওয়া হয়েছিল তার মধ্যে এই রাজা জন ভুরপুতুর চারি ছিলেন একজন। বোঝা গেছে? এরপর কি বলছে, হি সেড টু দ্য টিচার গুড মর্নিং চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। সে তার টিচারকে বলছে গুড মর্নিং, তাকে উইশ করছে, তাই তো? তাহলে এখানে সেড টু জায়গায় আমরা কি আনবো, হি উইশ দ্য টিচার, এখানে কোনো লিঙ্কার আমরা আনবো না, লিখবো গুড মর্নিং। ঠিক আছে, কমপ্লিট। এরপর কি বলছে, দুয়েরটা, হি টোল্ড মি এ লাই চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, প্রথমে কি আসবে, এ লাই ওয়াজ, যেহেতু পাস্টে আছে, ওয়াজ টোল্ড টু মি, আমাকে বলা হয়েছিল, বাই, হিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, হিম। ঠিক আছে, বা তোমরা আরেকটা করতে পারো, এটা বাদ দিয়ে, আই কি আছে, আই ওয়াজ টোল্ড এ লাই বাই হিম। এটাও করতে পারো বা এটাও করতে পারো। প্রথমে এ লাই ওয়াজ টোল্ড টু মি বাই হিম, বা আরেকটা করতে পারো, আই ওয়াজ টোল্ড এ লাই বাই হিম, আমাকে একটা মিথ্যা কথা বলা হয়েছিল তার দ্বারা। ঠিক আছে, তিনেরটা কি বলছে, হাউ বিউটিফুল দ্য রোজ ইজ এক্সক্লেমেটরি সাইন টার্ন ইনটু অ্যাসার্টিভ, এটাকে আমাদেরকে অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে যদি আমরা অ্যাসার্টিভে নিয়ে যাই, কি আসবে অ্যান্সারটা, সিম্পল সেন্টেন্সে, দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। কমপ্লিট, তিনটে বোঝা গেছে। এটা লাস্টেরটা কি বললাম, দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল, এটা হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট কি বলছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন। ফ্রেজাল ভার্ব করতে হবে, যেগুলো আন্ডারলাইন করা আছে ওই ওয়ার্ডগুলো রিপ্লেস করতে হবে। প্রথমে কি বলেছে, উই শুড নট হেট দ্য পোর, আমাদের গরিবদের ঘৃণা করা উচিত নয়। তাহলে এখানে দেখতে হবে যে কোনটার ফ্রেজাল ভার্ব হেট হবে। টেক্স আফটার, না টার্ন ডাউন, না লুক ডাউন আপন, না পুট অফ, না গো থ্রু। হেট কি হবে, লুক ডাউন আপন। লুক ডাউন আপন। তারপর এটা কি বলছে, রিড দ্য টেক্সট অ্যাটেন্টিভলি। রিড এর ফ্রেজাল ভার্ব কি হবে, গো থ্রু। ওকে, তিনেরটা কি বলছে, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, বলছে মেয়েটিকে দেখে তার মায়ের মতন লাগছে। রিজেম্বলস কি হবে, টেক আফটার, যেহেতু এখানে রিজেম্বলস আছে আমরা কি করব, টেক্স আফটার। ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার আসছি 6 এর দাগে। কি বলছে, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য আনসিন প্যাসেজ। আচ্ছা, আনসিন থেকে তোমাকে 4টে গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে দিয়েছে, এর সিমিলার মিনিং আমাদেরকে লিখতে হবে। প্রথমে কি বলছে, লার্জ নাম্বার অফ পিপল অর থিং
অ্যারাইভিং সাডেনলি, বলছে হঠাৎ করে কোনো বড় অ্যামাউন্টের কোনো কিছু জিনিস বা কোনো বিশাল মানুষ একসাথে চলে আসাকে আমরা কি বলবো? এখানে পেয়েছিলাম না, এই যে ইনফ্লাক্স, এটা হবে ইনফ্লাক্স। ঠিক আছে, পরেরটা কি বলছে? স্টেট অফ লিমিটেড সাপ্লাই, বলে কোনো কিছুর একদম লিমিটেড সাপ্লাই আছে, তুমি চাইলেও আর বেশি পেতে পারবে না। কি হবে এটা? গোটা আনসিনটা যেটা নিয়ে শর্টেজ, ঘাটতি বা স্কারসিটি, দেখো এখানে আছে না, এই যে শর্টেজ বা এটাও হবে স্কারসিটি। হয়ে গেল। তিনটা কি বলছে? গুডস দ্যাট আর বিং সেন্ট টু সামবডি, বলছে গুডস যেটা আমরা দিই কাউকে, কোনো কিছুর আমদানির মাধ্যমে আমরা তাদেরকে কি দিই? একটা চালান দিতে, তো তাহলে এটা কি হবে? কনসাইনমেন্ট। এই যে কনসাইনমেন্ট। হয়ে গেল। স্পেশাল টাইপ অফ ফুড দ্যাট ইজ কনসিডার পার্টিকুলারলি গুড, বলছে বিশেষ ধরনের কোনো খাবার যেটা পার্টিকুলারলি গুড, খুব ভালো হয়, কি হবে? ছিল এখানে এই যে সিস্টার্স, বোনেরা তার ভাইদের জন্য রান্না করে, এই যে কোথায়, উইথ হিলসা বিং এ প্রাইজড ডেলিকেসি, এইটা সুস্বাদু পদ একটা। কমপ্লিট হয়ে গেল। তাহলে চারটে ওয়ার্ড পেলাম, শর্টেজ, ডেলিকেসি, কনসাইনমেন্ট আর ইনফ্লাক্স। ওকে, এরপর কি বলেছে দেখো, রাইটিং। ইউজ দ্য ফলোইং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস টু হাউ প্রিপেয়ার ডোসা ব্যাটার। এর ব্যাটারটা কিভাবে তৈরি করতে হবে ধোসার, এটা আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্রথমে দেখো, পুরো প্রসেসটা তো তোমরা জানোই, পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমাদেরকে শুধু লিঙ্কারগুলো অ্যাড করে করে তোমাদের অ্যাড করতে হবে। এটা পুরোটাই করে দেওয়া আছে, দেখে নেবে। এরপরে কি বলছে দেখো, সেকেন্ডেরটা, রাইট এ বায়োগ্রাফি অন নারায়ণ দেবনাথ উইদিন 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ফ্লোচার্ট। আচ্ছা, এই যে তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, এই বায়োগ্রাফিটা তোমাকে লিখতে হবে নারায়ণ দেবনাথের সম্বন্ধে। এখানে দেখো লিখে দেওয়া আছে পুরোটাই, এটা তোমরা পড়ে নিও, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, 9 দাগে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ your school has decided to organize career counseling for the students of class 9 to 10. Now write a notice invitation the students of class 9 to 10 to enlist their name. আচ্ছা, তোমাকে নোটিস রাইটিং লিখতে হবে। তুমি ধরো সাপোজ একটা স্টুডেন্ট সেক্রেটারি অফ ইউর স্কুল, এ নিয়ে তোমাকে নোটিশটা লিখতে হবে কেরিয়ার কাউন্সেলিং নিয়ে। এখানে দেখো লেখা আছে, ওপরে স্কুল দিলে, নোটিস, ডেট দেবে, সাবজেক্ট লিখলে, এটা তোমার বডিটা। তুমি এটা নিজের মতন চাইলেও লিখতে পারো বা এটাও লিখতে পারো। ডেট দিয়ে দেবে, টাইম, ভেন্যু, কোথায় ওটা হবে, আর বাকিটা যে স্টুডেন্ট তাদের নাম এনলিস্ট জমা দিতে হবে, এখানে একটা ডেট দিয়ে দেবে, এই ডেটের মধ্যে তাদেরকে এনলিস্ট করতে হবে, বাকিটা তোমরা লিখে নেবে এই সাইডটা, ঠিক আছে? তাহলে ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।